গত রাতটা অজিতবাবুর দুর্দান্ত কেটেছে। রক্তে রক্তে রক্তারক্তি। তার একবার মনে হয়েছে মনীষা দেবীকে সঙ্গে করে নিয়ে গেলে কেমন হয়, কিন্তু এসব করবার নিয়ম নেই। ব্রেকফাস্টের টেবিলে অজিতদা বেশ ঝরঝরে বোধ করছেন। আজ রহিমাকে একটা সাংঘাতিক ও মর্মান্তিক প্ল্যান দেওয়া হবে, অথচ অজিতদা খুব স্বাভাবিক ভঙ্গিমায় কথা বলছেন। অজিতদার জন্য হয়তো এরকমটাই স্বাভাবিক। রহিমা খুব মনোযোগী শ্রোতা হয়ে শুনছে। অজিতদা বলছেন, আমাদের যে সফটওয়্যার বানানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে সাদা ঘোড়া, লাল ঘোড়া আর একজন মানুষ। ঘোড়ার মোট সংখ্যা উদাহরণস্বরূপ ধরা হয়েছে 100। এই 100 ঘোড়ার উপর নির্ভর করছে পৃথিবী নামক গ্রহের একটি নির্দিষ্ট টেরিটরির নিরাপত্তা। ঘোড়াগুলি থেকে প্রথমে রহিমাকে আইডেন্টিফাই করতে হবে কোন ঘোড়াগুলি তার স্বার্থে যে কোনো অবৈধ আর নিষ্ঠুর কাজ করতে রাজি, এমনকি ওই টেরিটরির নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিলে রহিমার কথা অক্ষরে অক্ষরে পালন করে যাবে। আর কোন ঘোড়াগুলি নিরপেক্ষ ও সৎ এবং টেরিটরির নিরাপদ নিশ্চিতকরণে বদ্ধপরিকর। আইডেন্টিফাই করে অসৎ ঘোড়াদের ট্যাগ দিতে হবে। লাল ঘোড়া আর সৎ ঘোড়াগুলি সাদা ঘোড়া। আর তারপর সাদা ঘোড়াগুলিকে এক মহেন্দ্রক্ষণে সরিয়ে ফেলতে হবে পৃথিবী নামক এক নীল গ্রহ থেকে চিরতরে। তো এই হলো সমগ্র সফটওয়্যার। বাকিটা তোমার মতো তুমি ম্যানেজ করে নেবে, বুঝেছ? রহিমার কাছে পুরো প্ল্যানটা খুব চ্যালেঞ্জিং মনে হলো। সে টু শব্দটিও না করে শুনে যাচ্ছিল। সে কোনো রকমে বলল, বুঝতে পারছি। কিন্তু অজিতদার কাছে রহিমাকে কিছুটা কনফিউজড মনে হলো। অজিতদা হেসে বললেন, চিন্তার কিছু নেই, তুমি পারবে। তোমার উপর আমার বিশ্বাস আছে, আর বিশ্বাস আছে আরেকজনের উপর। বলো তো কে? রহিমা বুঝতে না পেরে বলল, কে? অজিতদা বলল, মনীষা দেবী। অজিতদা আর রহিমা দুজনেই হো হো করে হেসে উঠল, যেন বা বিজয়ের হাসি। কিন্তু বিজয়টা আসলে কার? রহিমা বেগমের নাকি অজিতদার? অনেকদিন পর বিভুর স্ক্রিনে ভেসে উঠল রহিমা বেগমের মোবাইল নাম্বার। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। রহিমা সালামের উত্তর না দিয়ে বললেন, এখনই বাসায় চলে আসো। বিভু তখনই রওনা হয়ে 43 মিনিট 3 সেকেন্ডের মধ্যে পৌঁছে গেল রহিমার বাসায়। রহিমা অপেক্ষা করছিলেন। বিভু বললেন, আগে লাঞ্চ করে নাও। লাঞ্চের টেবিলে বিভু চরম উত্তেজনা নিয়ে খাচ্ছে আর অপেক্ষা করছে। অপেক্ষা ভেঙে রহিমা বললেন, তোমাকে যেভাবে বলবো ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। বিভু মাংসের টুকরায় কামড় দিয়ে বলল, জি ম্যাডাম। এটা আমার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এর উপর নির্ভর করছে আমার ও তোমাদের ভাগ্য। বিভুকে যে মাংস দেওয়া হয়েছে সেটা গরু না খাসি তা নিয়ে বিভুর কোনো মাথা ব্যথা নেই। সে মাংসের টুকরো পানি দিয়ে গিলে বলল, জি ম্যাডাম।
রহিমা বেগম কোনো রকম ভূমিকা ছাড়াই কথা বলতে পছন্দ করেন। আজও বিভুর সঙ্গে ভূমিকা ছাড়াই বলে চলেছেন। প্রথমে ঘোড়াগুলোকে চিহ্নিত করবে, দ্বিতীয় নম্বর হলো ট্যাগ দিবে, বাকি অপারেশন চালাবে তৃতীয় পক্ষ। বিভু শেষ লোকমা মুখে পুরে দিয়ে বলল, ওকে ম্যাডাম, তুমি কাজ শুরু করে দাও। জি ম্যাডাম। আর একটা কথা মনে রাখবে, যদি অপারেশন ব্যর্থ হয় তাহলে অন্য কোনো নাটক তৈরি করে রাখবে। তা তো বটেই ম্যাডাম, আপনি নিশ্চিত থাকুন, নাটকের প্রয়োজন পড়বে না। সমগ্র আকাশটাকেই খাঁচা বানিয়ে রাখা হবে, পাখি উড়াল দিলেও অবস্থান করতে হবে আকাশ সীমার অভ্যন্তরে। রহিমা বেগম তবুও নিশ্চিত হতে পারছেন না। মনে রেখো, ব্যর্থ হওয়া যাবে না কিছুতেই। বিভু খুব কনফিডেন্স নিয়ে বলে, ব্যর্থ হবার প্রশ্নই আসে না ম্যাডাম। গুড। রহিমা মুখে বলে ভেরি গুড, আর মনে মনে বলে, শালা বিভু, মালুর বাচ্চা মালু, ব্যর্থ হলে তোর 14 গোষ্ঠী আমি খগেন করে দিব। বিভু এক কাঠি সরেস হয়ে বলে, আপনার জীবনে তো কোনো ব্যর্থতা দেখিনি ম্যাডাম। রহিমা খুশি হলো কিনা বোঝা গেল না। বিভু কোনো কথা খুঁজে না পেয়ে অপেক্ষা করছে। রহিমা তাকে একটি গোপন মোবাইল নাম্বার দিয়ে বলল, এরপর যাবতীয় যোগাযোগ এই নাম্বারে করবে। সমস্ত নির্দেশনা এই নাম্বারে যিনি আছেন তিনিই তোমাকে দেবেন। তিনি কে তা তোমার জানার দরকার নেই, তুমি শুধু কমান্ড ফলো করে যাবে। বিভু, যাকে রহিমা মনে মনে মালুর বাচ্চা বলে গালি দেয়, বলে, জি ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। ঠিক এই মুহূর্তের পর তুমি বা তোমাদের কেউ আমাকে আর ফোন দেবে না। আমাকে এখন অন্য কোনো নাট্যাংশ নিয়ে ব্যস্ত থাকতে হবে, বুঝেছ? বিভু, যার 14 গোষ্ঠী রহিমা বেগম খগেন করে দিতে চায়, বলে, ইয়েস ম্যাডাম। এখন তাহলে আসো, আমি একটু ক্লান্ত, বিশ্রাম করতে হবে। রহিমাকে সালাম দিয়ে বিভু চলে গেল। রহিমা বেগম সালামের উত্তর না দিয়ে চিৎকার করে ডাকলেন, মনীষা, এই মনীষা। মুহূর্তের মধ্যেই মনীষা হাজির হলো। রহিমা বললেন, ফ্রিজ থেকে বোতল বের করো, গলা শুকিয়ে গেছে। মনীষা বোতল নিয়ে এলো। রহিমা বেগম লাইট নিভিয়ে দিতে বললেন, তারপর এক গ্লাস ঘোলা জল ঘটঘট করে গলায় ঢেলে দিয়ে বোতলটা ধরাম করে মেঝে ফেলে দিয়ে কাকে যেন উদ্দেশ্য করে বলল, ঘুঘু দেখেছ? ঘুঘুর ফাঁদ দেখনি। রহিমার এই আচরণের সঙ্গে মনীষা পরিচিত। রহিমা তার বেডরুমে চলে যাবার পর মনীষা কাচের টুকরোগুলো মেঝে থেকে পরিষ্কার করতে করতে ভাবছে, তার জীবনটাও এই কাচের বোতলের মতোই, যাকে রহিমা বেগম নামক এক ডাইনি ভেঙে চৌচির করে দিয়েছে সেই কবেই। এক একরের বিশাল এলাকাটি সম্পূর্ণ সুরক্ষিত, কাকপক্ষীও ঢোকা সম্ভব নয়। এখানে একটি বিশাল হলরুমে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয় নিয়মিত।
আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে সেই সব অফিসারের সকলকেই যাদেরকে ট্যাগ দেয়া হয়েছে সাদা ঘোড়া। আর লাল ঘোড়া ট্যাগধারী অফিসারের মধ্যে থাকবে হাতে গোনা কয়েকজন। আর তৃতীয় পক্ষ মানে জুনিয়র অফিসারদের মধ্যেও নির্বাচিত বেশ কিছু অফিসার। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বিভু তার টিম নিয়ে প্রস্তুত। বিভু এখানে প্রবেশ করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক হিসেবে। বিভুর টিমে কারা আছে তা টিমের বাইরে অন্য কারো পক্ষেই ধারণা করা সম্ভব নয়। বিভু তাকিয়ে আছে ঘড়ির কাঁটার দিকে। সময় হলেই সে বাঁশিতে ফু দিবে। বিভুর সেই বাঁশির শব্দ নির্দিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারো কর্ণকুহরে পৌঁছবে না, কারণ সেই শব্দ থাকবে নীরবতার চেয়েও অনেক বেশি মৌন। আর মৌন বলেই কেউ টেরও পাবে না। আজ যা ঘটতে চলেছে এই অঞ্চলের ইতিহাসে এর চেয়ে ভয়াবহ আর নৃশংস ঘটনা হয়তো দ্বিতীয়টি নেই। কিন্তু কেন এই আশ্চর্যতম ঘটনা? আসলে ঘটনাটি ঘটার পর রহিমা বেগমকে চ্যালেঞ্জ করার মতো আর কেউই থাকবে না। ময়দান ফাঁকা হয়ে যাবে আর রহিমা বেগম একটার পর একটা গোল দিয়ে যেতে থাকবে। রহিমা কি জানে গোল দিয়ে তিনি আসলে জিতার পরিবর্তে একটি ভূখণ্ডের সমগ্র মানুষকে মূলত হারিয়ে দেবেন? সকলকে হারিয়ে দিয়ে কেউ কি একা জিতে যেতে পারে? ডায়াসে বক্তব্য রাখছেন লাল ঘোড়ার ট্যাগ প্রাপ্তদের প্রধান লাল ঘোড়া। তার বক্তব্য শেষ হলেই মঞ্চে উঠে বক্তব্য রাখবেন সাদা ঘোড়ার ট্যাগপ্রাপ্ত প্রথম ঘোড়া। বিভু ঘড়ির কাঁটায় চোখ রাখতেই হাত দিয়ে অদৃশ্য বাঁশিটাকে অদৃশ্য হাত দিয়ে স্পর্শ করে নিল। বিভু মঞ্চ বরাবর তাকিয়ে আছে চোরাই দৃষ্টিতে। মঞ্চে উঠে এসেছেন প্রথম সাদা ঘোড়া। প্রথম সাদা ঘোড়া কখনোই তার বক্তব্য দীর্ঘায়িত করেন না। সে সংক্ষিপ্ত কথা আর দীর্ঘ কাজে বিশ্বাসী। বিভু বাঁশি দিয়ে ফেলেছে। বাঁশি হলো ইলেকট্রিসিটি কয়েক সেকেন্ডের জন্য ডিসকানেক্টেড থেকেই কানেক্টেড হয়ে যাবে। বাঁশি দেওয়ার পর ইলেকট্রিসিটি চলে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে এলো। মঞ্চে উঠে এলেন দ্বিতীয় সাদা ঘোড়া। বক্তব্য 2.5 মিনিট পার হবার সাথে সাথেই মঞ্চের সরাসরি বিপরীত দিকে হলরুমের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেন গায়ে তৃতীয় পক্ষের পোশাক পরা একজন। সামান্য ভেতরে ঢুকেই সে আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড বুলেটে ঝাঁঝরা করে দিল বক্তব্যরত দ্বিতীয় সাদা ঘোড়ার বুক পাঁজর পাকস্থলী। ঝাঁঝরা করেই সে অদৃশ্য হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় সমগ্র হলরুমই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। কিন্তু লাল ঘোড়াদের কেউই স্তব্ধ হল না। অন্যরা স্তব্ধতা কাটিয়ে উঠবার আগেই পূর্ব নির্দেশনা মেনে কয়েকজন লাল ঘোড়া পেছন ফিরে তৃতীয় পক্ষের উদ্দেশ্যে এলোপাথারি কয়েক রাউন্ড গুলি ছুড়ে নিমিষেই সেফ এক্সিট নিয়ে হলরুম থেকে বেরিয়ে গেল। অদ্ভুত আকস্মিক পরিস্থিতিতে তৃতীয় পক্ষ তাদের কর্তব্য ঠিক করতে গিয়ে সামান্য বিলম্ব করে ফেলেছিল বলেই লাল ঘোড়াদের পালিয়ে যাওয়া সহজ হল। সাদা ঘোড়া আর লাল ঘোড়াদের পোশাক অভিন্ন। তৃতীয় পক্ষের জানা নেই যে সাদা ও লাল অফিসারকে দুভাগে ভাগ করা হয়ে গেছে। তারা জানে সকলেই সাদা বা সকলেই লাল কিংবা সকলেই সিনিয়র অফিসার। সম্বিত ফিরে এলে তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে শুরু করল ফায়ার। হলরুমে তখন কোনো লাল ঘোড়া নেই, শুধু সাদা ঘোড়া রয়েছে। কিন্তু সাদা ঘোড়ার কাছে সেদিন কোনো অস্ত্র ছিল না, কারণ সাদা ঘোড়াদের অস্ত্র বহন করা নিষেধ করে দেওয়া হয়েছিল। সাদা ঘোড়াদের কেউই জানতে পারেনি যে লাল ঘোড়াগণ গোপনে অস্ত্র বহন করেছিল।
ঘটনার কোনো কিছুই না জানা ও না বুঝতে পারা তৃতীয় পক্ষের মনে হয়েছিল অফিসাররা নিশ্চয়ই তাদেরকে কোনো এক অজানা কারণে শেষ করে দিতে চাইছে, কারণ বেশ কিছুদিন ধরেই তাদেরকে অফিসারদের বিষয়ে কেপিয়ে তোলা হচ্ছিল। বলা হচ্ছিল অফিসাররা তলে তলে চক্রান্ত করে জুনিয়রদের বঞ্চিত করে ব্যাপক অঙ্কের টাকা আত্মসাৎ করে চলেছে। বলা হচ্ছিল ওই টাকায় তাদেরও হক আছে, সিনিয়ররা তাদের হক নষ্ট করছে। কিন্তু এই কথাগুলি ছড়ানোর প্রথম সোর্স কে বা কারা, কেউই বুঝতে পারছিল না। হলরুমে আকস্মিকভাবে গোলাগুলি শুরু হওয়ায় তাদের মধ্যে ছড়িয়ে পড়া সেই অকস্মাৎ আত্মসাতের ঘটনাকে মনে পড়ে গেল, আর যেন ওই মুহূর্তেই এক তীব্র ক্ষোভ, অভিমান, অসন্তোষ আর প্রতিশোধ স্পৃহা জেগে উঠল। বিভু নিরাপদ দূরত্ব থেকে সেই ক্ষোভ আর অসন্তোষ টের পেয়ে মনে মনে কুৎসিতভাবে হেসে উঠেছিল। তৃতীয় পক্ষের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। নিরস্ত্র সাদা ঘোড়াগুলি খুব অল্প সময়ের মধ্যেই তৃতীয় পক্ষের প্রচণ্ড অপারেশনে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়ল হলরুমের লাল কার্পেট শোভিত মেঝে। কার্পেটের লাল রঙের সঙ্গে সাদা ঘোড়াদের রক্তের লাল রং মিলেমিশে একাকার হয়ে গেল। অপারেশনের পর তৃতীয় পক্ষের অনেকেই কিছুটা হলেও ট্রমার মধ্যে চলে গিয়েছিল। যেহেতু তারা স্পষ্ট নয় সেদিন ওসব কেন ঘটেছিল আর কেনই বা তারা সবাইকে গুলি করে মেরে ফেলেছিল। আর কে ছিল সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম গুলি ছুঁড়েছিলেন মঞ্চ বরাবর? তৃতীয় পক্ষের পোশাক পরিহিত সেই আগন্তুককে তৃতীয় পক্ষের কেউই চেনে না। কোনোদিন কেউ তাকে এ তল্লাটে দেখেছে বলেও মনে হয় না। তারা তারপর আর জানতেও পারেনি কে ছিল হঠাৎ উদয় হওয়া সেই আগন্তুক। ছেলেটির গায়ে একটি সবুজ টি শার্ট আর ব্ল্যাক জিন্স। সে হেঁটে যাচ্ছিল এয়ারপোর্টের শেষ প্রান্তে, হ্যাঙ্গারের দেয়ালের বাইরে রাস্তা ধরে পশ্চিম দিকে। গন্তব্য কমরেড মাস্তুর বাড়ি। আর কয়েক গজ পরেই যখন সে ডান দিকের গলিতে মোড় নিয়েছে, ঠিক সেই মুহূর্তে কেউ একজন তার ডান হাত ধরেই বলল, আপনি কি মাতুর কাছে যাচ্ছেন? ছেলেটি বলল, জি। প্রশ্নকারী ভেরি গুড বলেই ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দিল। এটি সাদা মাইক্রোর দরজা সম্ভবত আগে থেকেই খোলা ছিল। প্রশ্নকারীর ধাক্কায় ছেলেটি সোজা গিয়ে পড়ল মাইক্রোর সিটের সামনে, কনজাস্টের ফাঁকা জায়গাটিতে। গাড়ির ভেতর থেকে দুইজন। ছেলেটি কিছু বুঝে উঠবার আগেই ছেলেটিকে গাড়ির ভেতরে টেনে তুলে সিটে বসিয়ে দেওয়া হলো। পুরো ঘটনাটা ঘটতে সময় লাগলো মাত্র 1.25 মিনিট। দরজা বন্ধ হবার পর চকিতেই কালো কাপড় দিয়ে ছেলেটির চোখ বেঁধে দেয়া হলো। গাড়ি ছুটে চলেছে সাঁই সাঁই করে। ছেলেটি কিছুই বুঝতে পারছে না এরা কারা, কোথা থেকে এলো, কেন তাকে ধরে নিয়ে যাচ্ছে, এদের উদ্দেশ্যই বা কী। ঘটনার আকস্মিকতায় তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কি বলা বা করা উচিত সেটাও তার মাথায় আসছে না। প্রশ্নকারী লোকটি, যিনি জানতে চেয়েছিলেন যে সে কোথায় যাচ্ছে, পুনরায় প্রশ্ন করে, তোমার কি ভয় লাগছে?
ছেলেটি ভয়ে ভয়ে বলে, জি। জি বলতেও ছেলেটির গলা শুকিয়ে আসছিল, যেন জি এর মতো ছোট্ট একটি শব্দ উচ্চারণ করার চেয়ে অসম্ভব কাজ অন্য কিছু নয়। ভয়ের কিছু নেই, তোমাকে নিয়ে যাচ্ছি, কিছু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেব। এরপর নেমে আসে শ্মশানের নির্জনতা। কেউই কিছুই বলছে না। গাড়িতে কয়জন আছে তাও বোঝা যাচ্ছে না। একসময় গাড়িটি কোথাও এসে থেমে গেল। ছেলেটিকে গাড়ি থেকে হাত শক্ত করে ধরে নামানো হলো। ছেলেটির দুই হাত তখন পিছমোড়া করে বাঁধা। তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিঁড়ি ভেঙে ভেঙে। মনে হচ্ছে সিঁড়ি সম্ভবত নরক পর্যন্ত গিয়ে পৌঁছাবে। ছেলেটিকে অত বেশি উপর পর্যন্ত যেতে হলো না। দোতলার একটি ঘরে ঢুকিয়ে একটি চেয়ারে বসানো হলো। বসার সঙ্গে সঙ্গেই চেয়ারের সঙ্গে তার হাত আর পা লক করে দেওয়া হলো অটো সিস্টেমে। চেয়ারটা তারপর ঘুরতে লাগলো বেশ দ্রুত। কয়েক রাউন্ড ঘোরার পরই ছেলেটা বমি করে ঘর ভাসিয়ে দিল। সেদিনের মতো ওই পর্যন্তই। পরের দিন চোখ বাঁধা অবস্থাতেই তাকে দোতলা থেকে নিচে নামানো হলো। আধা মিনিট হাঁটার পরেই দরজা খুলবার আওয়াজ টের পাওয়া গেল। দরজার ভেতর দিয়ে প্রবেশ করতেই নাকে দুর্গন্ধ এলো। সম্ভবত এটা টয়লেটের মতো কিছু হবে। সেই দুর্গন্ধময় জায়গার যা হয়তো বা একটি টয়লেট, ভেতর দিয়েই তাকে একটি কক্ষে এনে চোখ খুলে দেওয়া হলো। চোখ খুলবার পর কিছুক্ষণ সে কিছুই দেখতে পেল না। সব কিছু অন্ধকারের মনে হলো। ধীরে ধীরে সে দেখতে পেল 6x4 ফিটের একটি ছোট কক্ষ। 2.5 ফিট একটি দেয়ালের ওপাশে ছোট্ট একটা টয়লেট। রুমের ভেতর আলো খুব কম। একটা এক্সজস্ট ফ্যান খুব শব্দ করে ঘুরছে। এটি দরজাটিতে কয়েদখানার মতো কয়েকটি শেকল। দরজাটির পরে একটি কাঠের দরজা। আশেপাশেও এরকম আরও কক্ষ আছে বলে মনে হচ্ছে। মাঝে মাঝে ভয়ঙ্কর আর্তনাদ ভেসে আসে। প্রায়শ বিকট আওয়াজে মিউজিক বেজে ওঠে, আর তারপরই মানুষের তীব্র আর্তনাদ। আর এক্সজস্ট ফ্যানের ঘর ঘর একটানা কর্কশ তাণ্ডব। 6x4 কক্ষটিতে ছেলেটি সারা রাত একটি সেকেন্ডও ঘুমাতে পারল না। পরের দিন তাকে আবার নিয়ে আসা হলো দোতলার সেই চেয়ারওয়ালা কক্ষটিতে। পুনরায় চেয়ার ঘুরছে। ছেলেটির মাথার ভেতরটাও ঘুরতে শুরু করেছে। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাংলা ভাষা এবং অন্য একটি ভাষায়ও, কিন্তু ছেলেটির সেই অন্য ভাষাটি জানা নেই। এমনকি যে সকল প্রশ্ন তাকে করা হচ্ছে সেসবের আগামাথাও সে বুঝতে পারছে না। সে বুঝতে পারছে না যে সে আদৌ বেঁচে আছে নাকি তার মৃত্যু হয়ে গেছে, এবং সে এখন ভোগ করছে সাক্ষাৎ নরক যন্ত্রণা। তার মনে হলো জিজ্ঞাসাবাদের উত্তরে কেউ যেন তাকে বলে দিচ্ছে, তুমি বলো যে তুমি আসলে তোমার ব্যক্তিগত নয়, বরং তুমি খুঁজে চলেছ তাদেরকেই যারা তোমার দেশের শত্রু, যারা দেশের মানুষের জন্য চিরদিন হুমকি হয়ে দাঁড়িয়ে আছে, পাহাড়ের মতো অনড় আর অবিচল। ছেলেটি যেন এক অলৌকিক আর ঐতিহাসিক ইশারায় শরীরের সমস্ত শক্তি জড়ো করে বলল, উই আর লুকিং ফর শত্রুস। জিজ্ঞাসাবাদকারী চেয়ারের রেগুলেটর বাড়িয়ে দিল। ছেলেটি বমি করার আগেই অচেতন হয়ে পড়ল। তার ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ল লালা মিশ্রিত হলুদ তরল। বিদেশে আসার পর একটি মুহূর্তের জন্য টিটু দেশকে ভুলে থাকতে পারেনি।
তার সমস্ত মন আর শরীর জুড়েই শুধু জন্মভূমি, শুধু মাতৃভূমি। কিন্তু ইদানিং বেশ কিছুদিন ধরেই দেশের প্রতি তার থই থই অনুভূতিতে যেন ভাটা লেগে গেছে। কিন্তু এর জন্য কি সে দায়ী, নাকি দায়ী ওই নীল চোখের এলিস মেয়েটা? আসলে টিটু কোনো দিন ভাবতেই পারেনি তার জীবনে এলিসের মতো অসম্ভব চমৎকার একটি মানুষ ঝড়ের মতো এসে সব লণ্ডভণ্ড করে দেবে। কিন্তু এলিস ঠিক ঠিক এলো আর টিটুকে কোথায় যেন উড়িয়ে নিয়ে গেল। তবে এলিস কিন্তু দেখতে আহামরি কিছু নয়, বরং তার মনটাই আহামরি অসাধারণ। টিটু বস্তুত এলিসের সেই সুন্দর মনের প্রেমেই হাবুডুবু খাচ্ছে। তবু যত যাই হোক, দেশকে কি ভুলে থাকা যায়? দেশমাতৃকার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীর আর কিছুই নয়, অন্য কিছু নয়। যে দেশটি ছেড়ে সে চলে এসেছে, এই এত দূর সেই দেশের অবস্থা খুবই করুণ। টিটুর সন্দেহ হচ্ছে দেশের সার্বভৌমত্ব না আবার হুমকির মুখে পড়ে যায়। 11 একরের সেই হলরুমের ঘটনায় দেশ তোলপাড় হয়ে আছে। সব হিসেবে কি তার ওলটপালট হয়ে গেল? যদি টিটুর সন্দেহ সত্য হয়, তবে তখন উপায় কি? এসব ভাবনাই টিটু শেয়ার করে এলিসের সঙ্গে। এলিস খুব সহজ সরল মেয়ে, তবে মেধা মোটামুটি মন্দ নয়। সে টিটুকে ভরসা দেয়, বলে নিশ্চয়ই মানুষ জাগবে, ফের জাগবে, মানুষ জাগবে। কবিতার এই বাক্য এলিস টিটুর কাছ থেকেই শুনেছে। টিটুর কাছ থেকে সে বাংলা ভাষাটাও ধীরে ধীরে রপ্ত করে নিচ্ছে। কিন্তু এলিসের কথায় টিটুর হতাশা কমে না, কিংবা বাড়েও না। হতাশা চলমান হয়ে থাকে। টিটু দেশে ফিরে যেতে চায়, দেশের জন্য তার অস্থির লাগে। এলিস দেশে যেতে নিষেধ করে, কারণ এর মধ্যেই টিটুর বন্ধু জিলম গ্রেপ্তার হয়েছে। দেশে ফিরলে টিটুও যে গ্রেপ্তার হবে তাতে কোনো সন্দেহ নেই। আর গ্রেপ্তার হলে তো কোনো কাজই করা যাবে না। তার চেয়ে বরং সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই দেশে ফেরার কথা ভাবা যেতে পারে। এখন বিদেশের মাটিতে থেকেই দেশের জন্য যতটুকু সম্ভব কাজ করে যাওয়া ছাড়া বিকল্প কিছু নেই। টিটু এলিসকে বলে, সত্যি কি বিকল্প নেই? এলিস বলে, আছে। টিটু বলে, কি আছে? দেশের মানুষের কাছে দেশের আসল শত্রুকে চিনিয়ে দিতে হবে। ধীরে ধীরে শত্রুর বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। টিটু জীবনানন্দের ভাষায় বলে, কিন্তু সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মনীষী লাগবে না, প্রতিটি দামাল ছেলেই হয়ে উঠবে মনীষী দীপ্ত প্রাণ। এলিসের কথাটা টিটুর মনে ধরে। তার চোখে এক টুকরো আশার বীজ ছলকে উঠতে চায়, কিন্তু ছলকে উঠে পরক্ষণেই যেন নিভে যায়। এলিস টিটুর মনের এক্সপ্রেশন টের পেয়ে ভাবে, না, হচ্ছে না। টিটুকে আজ অন্যভাবে অনুপ্রাণিত করতে হবে। এলিস টিটুর খুব কাছে এসে টিটুর চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার গোলাপি গোলাপি ঠোঁট টিটুর ঠোঁটের খুব কাছে নিয়ে আসে। এলিস চাইছে পরের দৃশ্যটি টিটু সম্পূর্ণ করুক। এলিসের জুলজুল আর আলুথালু অ্যাপ্রোচে টিটু মুহূর্তের জন্য একটু কেমন কেমন ফিল করে এবং পরবর্তী দৃশ্য সম্পন্ন করেই চমকে ওঠে। টিটু কি তখন ঘ্রাণ পায় অন্য কোনো জীবনের, যেখানে দেশ নেই, কাল নেই, শুধু আছে বেঁচে থাকবার এক অনন্ত সৌরভ আর অমরত্বের মতো ক্ষুধা। চিতার ক্ষিপ্রতায় ধাবমান এক হরিণের আত্মসমর্পিত সুখ।
রাজু এখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে আর সামান্য কুঁজো হয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে উকুন হলে যেভাবে মানুষ মাথা চুলকায়, ঠিক সেভাবে মাঝে মাঝে অকারণে মাথা চুলকায়। তার মাথায়ও মনে হয় কিছুটা গণ্ডগোল হয়ে থাকতে পারে। মাঝে মধ্যে কিছু কিছু বিষয় সে মনে করতে পারে না। তবে এই মুহূর্তে তার মনে পড়ছে, সেদিন কমরেড মান্তুর বাড়ি যাবার পথে তাকে কারা যেন অপহরণ করে নিয়ে গিয়ে গুম করে রেখেছিল কোথাও এক অজ্ঞাত অন্ধকার কুঠুরিতে, যেখানে বেঁচে থাকা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক, যেখানে দিন নাকি রাত বোঝার কোনো উপায় নেই, যেখানে একটি এক্সস্ট ফ্যান সারাক্ষণ ঘর ঘর করে চলতেই থাকে, যেখানে অনেক অনেক মানুষের তীব্র আর বেদনাময় আর্তনাদ, যেখানে সেই সব স্মৃতি মনে পড়লে মান্তুর মস্তিষ্কে এখনো তীব্র যন্ত্রণা হয়। চিৎকার করে কিছু একটা বলতে ইচ্ছে করে, কিন্তু কি বলবে মান্তু বুঝতে পারে না। মান্তুর মনে পড়ে সুধীনদা তাকে একটি অনারারি ডক্টরেট ডিগ্রি দিয়েছিল, যা ছিল একটা নকল সার্টিফিকেট। ওই কাগজে 4টি বানান ভুল ছিল, সঙ্গে একটা ক্রেস্ট দিয়েছিল যা কিনা বানানো হয়েছিল ঢাকার নীলক্ষেত এলাকার কোনো দোকান থেকে। একসময় রাজু জেনে গিয়েছিল যে সুধীনদা আসলে অন্য একটি দেশের সহযোগিতায় বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার কর্তৃত্ব নিতে চেয়েছিল, আর এজন্য তার দরকার ছিল ওই দেশের হয়ে এদেশের শীর্ষ একটি দৈনিকের কর্তৃত্ব নেয়া, যে দৈনিকটি বস্তুত বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে চলেছে। শিল্প সাহিত্যের লোক হয়ে দাদা কিভাবে এত জঘন্য হতে পারেন রাজুর মাথায় ঠিক ধরে না। রাজুর মনে আজ প্রশ্ন জাগে যে ধীরেনদাকে সে এত ভালোবাসত, ধীরেনদাকে সে কতভাবেই না সাহায্য করেছিল, এমনকি ধীরেনদার 5ম বই প্রকাশের পুরো টাকাটা রাজুই দিয়েছিল প্রকাশককে। সেই ধীরেনদাই রাজুকে নিয়ে গিয়েছিল সুধীনদার মতো একজন নীচ প্রকৃতির আর ভয়ঙ্কর দেশদ্রোহী মানুষের কাছে। রাজু ভেবে পায় না মানুষ মানুষের ভালোবাসার এরকম নিষ্ঠুর প্রতিদান দিতে পারে কিভাবে। রাজু সুধীনদার কাছ থেকে সরে এসেছিল। বাধ্য হয়ে রাজুকে ফোন নাম্বার চেঞ্জ করতে হয়েছিল। দিনকাল কেটে যাচ্ছিল ঢাকা টু কুমিল্লা, কুমিল্লা টু ঢাকা আর লেখালেখি নিয়ে। এর মধ্যেই একদিন কমরেড মান্তুর বাসার কাছাকাছি একটি জায়গা থেকে রাজুকে অপহরণ করা হলো। রাজুর এক বন্ধু দেবব্রত চাকুরি করত একটি বিশেষ বাহিনীতে। প্রায় 4 মাস পর গুমঘর থেকে রাজু ফিরে আসতে পেরেছিল বন্ধু দেবব্রত চাকির সহযোগিতায়। চাকির সাহায্য ছাড়া গুমঘর থেকে রাজুর ফিরে আসা হয়তো কখনোই সম্ভব হতো না। কি অপরাধ ছিল রাজুর? এটাই কি ছিল অপরাধ তার, যে সে তার লেখায় জাজ্জল্যমান এক সত্যকে প্রকাশ করে দিয়েছিল? সে প্রকাশ করে দিয়েছিল বিদেশি একটি শক্তি দেশি শক্তিকে ব্যবহার করে পরিচালনা করছে তার প্রিয়তম মাতৃভূমি। যে বইটি লিখবার জন্য লেখক রাজু আহমেদকে প্রায় 4 মাস থাকতে হয়েছিল গুমঘরে, সেটি ছিল একটি উপন্যাসের বই। বইটির নাম দ্য কিলার আউটসাইডার।